প্রফেসর উজান চৌধুরী লেখিকা বর্ণা শিকদার পর্ব ৫৪। গোধূলি বিকেল, আকাশ জুড়ে তখন রক্তিম আভা ছড়িয়ে সূর্যটা যেন ধীরে ধীরে হেলে পড়েছে পশ্চিমের দিগন্তে। রক্তিম আলোয় শেষ রশ্মিটুকু তখন ছড়িয়ে পড়েছে চারপাশে। এমন এক সময় মৌ বাসার ছাদে একা একা পায়চারি করছিল। দক্ষিণা হাওয়া এসে বারবার তার নরম গা ছুঁয়ে যাচ্ছে, ওনার আঁচল আর কপালের এলোমেলো চুলগুলোকে উড়িয়ে দিচ্ছে অবাধ্যভাবে। হালকা এক শীতের পরশ জড়িয়ে ধরছে শরীরকে। উজান এখন বাসায় নেই, কোনো জরুরি কাজে বাইরে গেছে, আর ঠিক সেই সুযোগেই এত সুন্দর একটা বিকেল একা একা উপভোগ করছিল সে। আগে মেহেরকে ডেকে আনতে তার রুমে গিয়েছিল মৌ, কিন্তু সেখানে গিয়ে দেখে ইফাত আর মেহের নিজেদের মাঝেই মিষ্টি কিছু মুহূর্তে হারিয়ে আছে। ইফাতের সেই অসহায় আর আকুল দৃষ্টি দেখে মৌ মুচকি হেসে নিজেই চুপচাপ ছাদ থেকে সরে এসেছে। মৌ তো ছোটবেলা থেকে জীবনে ঠিক এতটুকুই চেয়েছিল, তার প্রাণের মেহু যেন সবসময় পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটা হয়। তার মেহুর জীবনে এমন এক রাজপুত্র আসুক, যে পুরো দুনিয়া ভুলে শুধু মেহেরকেই আঁকড়ে ধরে বাঁচবে। পরম করুণাময় উপরওয়ালা মৌয়ের সেই মনের গভীর প্রার্থনাটা আজ সত্যি সত্যি কবুল করেছেন। ভাবনার সাগরে ঠিক যখন ভেসে যাচ্ছিল মৌ, অমনি এক তীব্র ও ভারী আওয়াজে কানের কাছে আকস্মিক ভেসে এলো এক চেনা আহ্বান। ফুল। কথাটা প্রলয়কারী বজ্রপাতের মতো এসে মৌয়ের কানে বাজল। কণ্ঠস্বরটা বড্ড চেনা, বড্ড আতঙ্কের। মৌ অমনি তড়িৎ গতিতে পেছনে ফিরে তাকালো এবং শিহরে উঠল। রোহান তালুকদার দু হাত বুকের উপর শক্ত করে ভাঁজ করে ধীর পায়ে তার দিকে হেঁটে আসছে। লোকটাকে এই সময় ছাদে দেখে মৌয়ের বুকের ভেতরটা ভয়ে মুহূর্তে হিম হয়ে গেল। রোহান এই বাড়ির এখানে কিভাবে ঢুকলো, তা সে কোনোভাবেই ভেবে পাচ্ছে না। রোহান চওড়া ধাপে এগোতে শুরু করতেই মৌ আতঙ্কে পিছাতে লাগলো। ভয়ে বারবার শুকনো ঢোক গিলে ব্যাকুল চোখে চারপাশটা দেখার চেষ্টা করছে সে। পিছাতে পিছাতে একসময় ছাদে এক পাশের ঠান্ডা দেয়ালে মৌয়ের পিঠ ঠেকে গেল, আর পেছনের কোনো পথ নেই। মৌকে দেয়ালে আটকে যেতে দেখে রোহানের ঠোঁটে এক বিষাক্ত ও তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। মৌ কোনো মতে ভয়ার্ত ও মিনমিন স্বরে জিজ্ঞেস করল, তত তুমি এখানে কি করছো রোহান ভাইয়া? কি চাই তোমার? রোহান মৌয়ের এক হাত দূরে এসে থমকে দাঁড়ালো। ছায়া সূর্যালোকে তার ফ্যাকাশে মুখটা বড় ভয়ঙ্কর দেখাচ্ছিল। সে এক বিষাদময় চোখে তাকিয়ে বলল, আমার চওড়া পাওয়ার মাঝে কেবল একজনই ছিল, আর সেটা কেবল তুই, যাকে হাজারবার তাহাজ্জুদের নামাজের চেয়েও এই অভিশপ্ত রোহান তালুকদার শেষ পর্যন্ত পেল না। মৌ বুক ভরে একটা তপ্তশ্বাস ফেলল। ব্যাকুল হয়ে ছাদের আশেপাশে তাকালো, কোনো পরিচিত মানুষকে পাওয়া আশা, কিন্তু পুরো ছাদ একদম নির্জন নিস্তব্ধ। রোহান মৌয়ের এই ছটফটানি দেখে আবারও এক অদ্ভুত তাচ্ছিল্যের হাসি হাসল। বিষাদময় চোখে তাকিয়ে ফিসফিস করে বলল, যে মেয়ে মানুষকে ঠান্ডা মাথায় খুন পর্যন্ত করতে পারে, সেই মেয়ে আজ এই রোহান তালুকদারকে দেখে এত ভয় পাচ্ছে। সিরিয়াসলি, ভাবতেও কেমন হাসি পাচ্ছে। কথাটা যেন সত্যি সত্যি বজ্রপাতের মতো এসে মৌয়ের কান আর মাথায় আছড়ে পড়ল। তার ফর্সা মুখটা মুহূর্তে রক্তশূন্য হয়ে একবারে ফ্যাকাশে সাদাটে রূপ নিল। সে আতঙ্কে ছানাবড়া চোখে রোহানের দিকে তাকিয়ে মিনমিন করে বলে উঠল, এসব কি বলছো তুমি রোহান ভাইয়া? অভিনয়টা বেশ চমৎকারই আয়ত্ত করে ফেলেছিস ফুল। আচ্ছা, তুই আমাকে মনে মনে আসলে কি ভাবিস বলতো? কিছুই তো মাথায় ঢোকে না আমার। তবে শুনে রাখো, রোহান তালুকদারকে তুই যতটা গভীর জলের মাছ ভাবিস, তার থেকেও শত সহস্র গুণ বেশি গভীর জলের মাছ হলো এই রোহান তালুকদার নিজে। মৌ এবার পুরোপুরি বাকরুদ্ধ হয়ে গেল।
তার মুখের সমস্ত ভাষা, কথা বলার শক্তি যেন এক লহমায় স্তব্ধ হয়ে গেছে। এই মুহূর্তে এমন পরিস্থিতিতে তাকে কী বলা উচিত তার কিছুই মাথায় আসছে না। হঠাৎই রোহান আর এক ধাপ এগিয়ে এলো মৌয়ের একদম গা ঘেঁষে। ভয়ে দেয়ালে আরও বেশি গুটিয়ে গেল মৌ, চোখ দুটো আতঙ্কে বন্ধ করার উপক্রম। ঠিক তখনই রোহান মৌয়ের চোখের দিকে সরাসরি নিজের ধারালো চোখ রেখে খানিকটা নিচু হয়ে পরম ব্যাকুলতা ও হাহাকার নিয়ে ফিসফিসিয়ে আওড়ালো, কী বিশ্রী অনুভূতি যে মরে যাওয়ার মতো কষ্ট দেয়, তাকে শেষ নিঃশ্বাস পর্যন্ত ভালোবাসতে মন চায়। কথা কটি শোনামাত্র মৌয়ের ভেতরে পুরো আত্মাটা শিহরে আর কেঁপে উঠল। রোহানের ওই ভারী কণ্ঠস্বরের ভেতর লুকিয়ে থাকা দীর্ঘদিনের চাপা কান্নার প্রলয় আর তীব্র হাহাকারটা সে খুব ভালো করেই অনুভব করতে পারছে। কিন্তু আফসোস, এত কিছু জানা ও বোঝার পরও মৌয়ের নিজের যে আর কিছু করার নেই। কারণ তার আত্মা, তার মন, তার পুরো অস্তিত্ব জুড়ে তো কেবল একজনই রাজত্ব করে চলেছে, তার ভালোবাসার মানুষ প্রফেসর উজান চৌধুরী। হঠাৎই মৌ মিনমিন গলায় প্রশ্ন করল, রোহান ভাইয়া, প্লিজ থামো, আর সহ্য হচ্ছে না এসব। কবে মুক্তি পাবো তোমার এই যন্ত্রণা থেকে? তৎক্ষণাৎ রোহাত এগিয়ে গেল মৌয়ের দিকে, আকুল দৃষ্টিতে তাকিয়ে রইল। পাষাণ মৌ বুঝতে পারল না তার চোখের ভাষা, বুঝল না তার হৃদয়ে ক্ষতবিক্ষত হাহাকার। এই স্বার্থপর দুনিয়ায় কেউ বুঝল না তার আর্তচিৎকার। রোহান নিভু নিভু দৃষ্টিতে তাকিয়ে আকুতির স্বরে আওড়ালো, মুক্তি? আমার ভালোবাসাকে তোর যন্ত্রণা মনে হয়? ভুল। যা দিলাম তোকে মুক্তি। রোহান তালুকদার তার ভালোবাসার যন্ত্রণা থেকে তোকে চিরকালের জন্য মুক্তি দিল, কিন্তু তোকে শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত ভালোবেসে যাবে এই এতিম ছেলেটা। কথাটা বলেই ধূপধাপ পা ফেলে ছাদ থেকে চলে গেল রোহান। কিছু সময় মৌ নিজের স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল, তারপর তড়িঘড়ি করে নিচে নেমে এলো। ড্রয়িং রুমে আসতেই সে বুঝতে পারল রোহান লুকিয়ে নয়, বরং সকলের সঙ্গে ড্রয়িং রুমে বসে কুশল বিনিময় করে তার কাছে এসেছিল। এমনকি মৌয়ের জন্য সে তার সব পছন্দের জিনিসও কিনে নিয়ে এসেছে, কিন্তু এসবে তার বিন্দুমাত্র আগ্রহ নেই। সে রোহানের পিছু পিছু দৌড়ে বাড়ির বাইরে বেরিয়ে এলো। রোহান তখন গাড়ির দিকে এগিয়ে যাওয়ার সময় শেষবারের মতো অশ্রুসিক্ত দৃষ্টিতে ফিরে তাকিয়ে আওড়ালো, ভালোবাসি ফুল। রোহান তালুকদার আজও তোকে অসম্ভব ভালোবাসে। রোহানের কণ্ঠস্বরটি স্পষ্ট শুনতে পেল মৌ, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। সে কিছু বলতে পারল না। অতঃপর চোখের পলকে রোহান চোখের আড়ালে হয়ে গেল। ঠিক দুদিন পর মৌ তাড়াহুড়ো করে কলেজের জন্য রেডি হচ্ছে, আর উজান যত্ন করে তার ব্যাগ সব বই খাতা গুছিয়ে দিচ্ছে। মেয়েটা ইদানিং পড়াশোনায় বেশ মন দিয়েছে। ইদানিং তাকে আর পড়ার জন্য বলতেও হয় না। উজানকে খুশি করার জন্য এবং চৌধুরী পরিবারের সম্মানে যাতে তার জন্য এক ফোঁটা আঘাতও না লাগে, তাই সে মেয়েটার পড়াশোনায় একদমই অপছন্দ ছিল। সেই এখন দিন-রাত এক করে খাটছে ভালো রেজাল্টের আশায়। মৌ আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হওয়ার মাঝেই উজান কয়েক লোকমা ভাত তার মুখে তুলে খাইয়ে দিয়েছে। মৌ লক্ষ্মী মেয়ের মতো না না করে খেয়ে নিল। এরপর আয়নার সামনে বসিয়ে পরম মমতায় তার লম্বা চুলগুলো সুন্দর করে বিনুনি করে দিচ্ছে উজান। আজ কলেজে আবার ক্লাস এক্সাম রয়েছে, তাই মৌয়ের হাতে খোলায় ইংরেজি বই। গতকাল রাতেও অনেক রাত অবধি পড়েছে সে। হঠাৎই তার হাত থেকে বইটা কেড়ে নিল উজান। মৌ সোজা হয়ে দাঁড়িয়ে একটু পেছনে তাকালো। উজান বইটা ব্যাগে রেখে এক হেঁচকা টানে মৌকে একদম নিজের শক্ত বুকে জড়িয়ে নিল। হুট করে আকস্মিক এমন কাণ্ডে হালকা ঘাবড়ে গেল মৌ, তবে বিচলিত না হয়ে একদম স্বাভাবিক গলায় বলল, প্রফেসর সাহেব, এখন একটুও দুষ্টুমি করবেন না প্লিজ। কলেজে যেতে কিন্তু লেট হয়ে যাবে। উজান মুহূর্তের মধ্যে মৌয়ের
গলার ভাঁজে মুখ গুজে দিয়ে একদম নিচু ও মাদকতাময় স্বরে আওড়ালো, হুম, গতকাল রাতে তো এক ফোঁটাও দুষ্টুমি করতে দেয়নি আমাকে, আবার এখনও বাধা দিচ্ছ? এটা কিন্তু একদমই ঠিক হচ্ছে না। জান, প্লিজ ছাড়ুন না, সত্যি সত্যি আজ লেট হয়ে যাবে কিন্তু। মৌ ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু উজান ছাড়ানো বা বরং আরও শক্ত করে বুকে জড়িয়ে রাখলো। বেশি লেট হবে না জান, জাস্ট 5 মিনিট প্রমিস। উজানের 5 মিনিটের বয়ান শুনে মৌ আর 1 সেকেন্ডও সময় নিল না, সজোরে এক ধাক্কা দিয়ে উজানকে সরিয়ে দিল। হুট করে বউয়ের ধাক্কা খেয়ে উজান সামলাতে না পেরে সোজা গিয়ে বিছানা ধপাস করে পড়ে গেল। সে অসহায় করে তাকিয়ে রইল, কিন্তু মৌয়ের সেদিকে বিন্দুমাত্র নজর নেই। সে উল্টো হাত উঁচিয়ে কড়া চেঁচিয়ে উঠল, নষ্টপুরুষ একটা, 5 মিনিটে আপনার হয়? 5 মিনিটের দোহাই দিয়ে শেষমেশ আমাকে আজ কলেজে যেতেই দেবেন না তো আপনি? সরুন তো এখান থেকে। উজান বিছানা থেকে উঠে বসে মাথায় হাত দিয়ে বলে উঠল, শাশুড়ির মেয়ে বলে কি? এমনি এমনি তোমাকে আমি নষ্টমাথার কারখানা বলি না, শয়তান সেমরি। তোমাকে জাস্ট কিউটি একটা কিস করার কথা বলতে গেলাম, আর তোমার ওই নষ্ট মাথা ভেতরে ভেতরে কী সব উল্টো পাল্টা ভেবে বসলো। সি, এত অশ্লীল মেয়ে আমার বউ, ভাবা যায়? মৌ দরজার কাছে গিয়ে ততক্ষণে থমকে দাঁড়িয়ে গেল। উজানের মুখে এমন কথা শুনে লজ্জায় ও অপ্রস্তুত হয়ে জিভে সজোরে এক কামড় বসালো সে। তারপর একটু জোরপূর্বক হেসে ঘাড় বাঁকিয়ে বলল, সরি দুলহা জান, আসছি আমি। আর হ্যাঁ, কলেজ থেকে ছুটির পর বাসায় ফিরে যেন আপনাকে একদম চোখের সামনে দেখতে পাই। কোথা থেকে আসবেন, কিভাবে আসবেন, আর কত দ্রুত আসবেন, আই ডোন্ট কেয়ার। আমি কলেজ থেকে ফিরে আপনাকে রুমে দেখতে চাই, মানে চাই। কথাটা শেষ করেই এক প্রকার দৌড়ে রুম থেকে পালিয়ে গেল মৌ। উজান বিছানায় বসে শুধু ফ্যাল করে তার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। অতঃপর ঠোঁটের কোণে এক চিলতে তৃপ্তি মুচকি হাসি ফুটিয়ে নিজের কাজ গোছাতে মনোযোগ দিল। এদিকে প্রায় ঘণ্টাখানেক পর মৌ, মেহের এবং ইফাতকে নিয়ে গাড়ি এসে কলেজের মেইন গেটের সামনে থামল। গাড়ি থামা মাত্রই মৌ চট জলদি নেমে গেল। মেহেরের দিকে ফিরেও না তাকিয়ে সোজা ক্যাম্পাসের ভেতরের দিকে হেঁটে চলে গেল। মেহের যখনই গাড়ি থেকে পা বাড়িয়ে নামতে যাবে, অমনি পেছন থেকে ইফাত তার নরম হাতটা শক্ত করে আঁকড়ে ধরে টেনে রাখল। মেহের সাথে সাথে জোড়া ভুরু কুঁচকে তাকালো। কি হলো, যেতে দিন না। মৌ তো আমাকে ফেলেই একাই চলে গেল। ইফাত ঠোঁট উল্টো বলল, তুমি এত আনরোমান্টিক কেন বলো তো বউ? ভাবি তো আমাদের একটু প্রাইভেসি দেওয়ার জন্য একা একা কেটে পড়ল, আর তুমি কি না কি ভেবে বসে আছো? আচ্ছা বাদ দাও না তো ওসব, কষে 5টা মিষ্টি চুমু দাও তো দেখি। কি? মেহের চোখ ছানাবড়া করল। যাও বাবা, এভাবে চেঁচাচ্ছে কেন? ভুল কি করলাম হ্যাঁ? তুমি যত তাড়াতাড়ি আমাকে মিষ্টি মুখ করাতে পারবে, ঠিক তত তাড়াতাড়ি ভাবির কাছে যেতে পারবে, নয়তো আজ এখানেই আটকে রাখবো। মেহের অসহায় মেশানো দৃষ্টিতে তাকালো। প্লিজ ছেড়ে দিন না, এখন কলেজে এসে পৌঁছে গেছি, তবু এভাবে জ্বালাবেন? কলেজে এসে গেছি তো কি হয়েছে? কলেজে আসছি বলে কি দুটো চুমুও খেতে পারবো না? এটা কোন দেশের নিয়ম? প্লিজ বউ, ফার্স্ট একটা চুমু দাও না, কেমন যেন খালি খালি লাগছে আমায়। মেহের এবার 2 চোখ বড় বড় করে রাগান্বিত দৃষ্টিতে তাকাতে ইফাত ঢোক গিলে মিষ্টি একটা হাসি দিয়ে চট করে গাড়ির দরজার লক খুলে দিল। সে খুব ভালো করেই বোঝে এখন এর বেশি জোরাজুরি করলে হিতে বিপরীত হবে আর কপালে ঝাটকা জুটবে।
মৌ আর মেহের দুজনে ধীর পায়ে কলেজের চত্বরে ঢুকতেই চারপাশের এক অদ্ভুত থমথমে পরিবেশ তাদের চোখে পড়ল। ক্যাম্পাসে উপস্থিত প্রায় প্রতিটি স্টুডেন্ট তাদের দিকে অত্যন্ত কটু ও বাঁকা দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। ব্যাপারটা টের পেয়ে মৌ অস্তিত্ব নিয়ে মেহেরের দিকে তাকালো। তারা যত সামনের দিকে এগিয়ে চলল, চারপাশের চোখগুলো তত বেশি নোংরা আর ক্ষীণ রূপ নিতে লাগলো। ফিসফিসানি ছাড়িয়ে হঠাৎই দাঁড়িয়ে থাকা একটা ছেলের স্পষ্ট কটু কণ্ঠ ভেসে এলো, আরে হো, টিচারদের সাথে এমন ফষ্টি নষ্টি না করলে আবার রেজাল্ট ভালো হয় নাকি? বেহায়া মেয়ে, অত বড় কেলেঙ্কারি ঘটিয়ে আবার কলেজে ডুব দেখাতে এসেছো? ছি, আমার ভেবেই লজ্জা লাগছে। কথাটায় একদম বিষাক্ত তীরের মতো এসে বিঁধল মৌয়ের বুকে, কারণ বিশ্রীভাবে কথাটা সরাসরি তার দিকে তাকিয়ে তাকিয়ে ইঙ্গিত করেই বলা হয়েছে। বুকের ভেতরটাও অজানা আতঙ্কে ধক করে উঠল। আর একটু সামনে এগুতেই থার্ড ইয়ারের এক সিনিয়র আপু হুট করে এসে মৌয়ের পথ আটকে দাঁড়ালো। মুখের কদস্য ভঙ্গি করে বাঁকা সুরে বলে উঠল, ছি মৌ, তোমার একটুও লাজ লজ্জা বলতে কিছু অবশিষ্ট নেই? এত বড় একটা জঘন্য অপকর্ম করে আবার কোন মুখে কলেজে আসার সাহস করছো? এতখানি বেহায়া আর চরিত্রহীন কবে থেকে হলে শুনি? মৌ ভয়ে কাঁপা কাঁপা গলায় কোনো মতে জিজ্ঞেস করল, আপু, কি করেছি আমি? সবাই এভাবে কেন কথা বলছেন আমার সাথে? চুপ করো, একদম মুখ বন্ধ রাখো বেয়াদব মেয়ে। এমন একটা নোংরা আর সস্তা মেয়ের মুখে কথা শুনতেও ঘৃণা লাগছে। ছি, এইটুকু মেয়ে হয়ে শেষে কিনা টিচারের সাথে? কথাটা বলেই মেয়েটি মুখ ঘুরিয়ে হনহন করে চলে গেল। মৌ অসহায় ছোট ছোট বিষণ্ণ চোখে মেহেরের দিকে তাকালো। মেহের ততক্ষণে মৌয়ের বরফ শীতল হাত দুটো নিজের হাত মুঠোয় শক্ত করে চেপে ধরেছে। মেহের তাকে আশ্বস্ত করে বলল, বনু প্লিজ, তুই মন খারাপ করিস না তো। এরা কেন, কী কারণে এসব বাজে কথা বলছে কিছুই তো বুঝতে পারছি না। চল আগে ক্লাসে গিয়ে দেখি আসল ব্যাপারটা কি ঘটেছে। মৌ আর মেহের বুক চাপা ভয় নিয়ে ক্লাসরুমের দিকে পা বাড়ালো। ঠিক তখনই করিডোরের মোড়ে তাদের সামনে এসে পথ আটকে দাঁড়ালো ললিতা আর জিহাদ। মৌকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে দুজনের ঠোঁটের কোণে ভেসে উঠল এক বিষাক্ত ও পৈশাচিক তৃপ্তির বাঁকা হাসি। মৌ সহ্য করতে না পেরে ললিতার দিকে তাকিয়ে ব্যাকুল গলায় জিজ্ঞেস করল, ললিতা, তোরা এমন বিশ্রী আর নোংরাভাবে হাসছিলি কেন বলতো? আর ক্যাম্পাসের সবাই আমাকে দেখে এভাবে বাজে কথা বলছে কেন? কি হয়েছে আমাকে একটু বলবি প্লিজ? ললিতা চোখ দুটো বড় বড় করে বলে উঠল, হাই সুইট মৌ, তুই বুঝি সত্যি কিছু জানিস না যে কলেজের সবাই আজ তোর দিকে এভাবে থুতু ফেলছে কেন? এমন হেয়ালি না করে সোজা বল না কি হয়েছে? জিহাদ পাশে দাঁড়িয়ে বাঁকা হেসে বলে উঠল, ললিতা, জানিস, ভাবতেও গা ঘিন ঘিন করছে যে এমন একটা নষ্টা মেয়েকে আমি এক সময় প্রপোজ করেছিলাম। ছি ছি মৌ, তুমি শেষ পর্যন্ত এতটা নিচু আর এতটা খারাপ? জিহাদের মুখ থেকে এমন অপবাদ শুনে মৌয়ের দুই চোখের কোণ বেয়ে অঝোর ধারায় দুই ফোঁটা তপ্ত অশ্রু গাল বেয়ে গড়িয়ে পড়ল। সে ভয়ে ও অপমানে থরথর করে কাঁপতে কাঁপতে হাত জোর করে বলল, জিহাদ, এসব কি বলছো তুমি? আমি কি করেছি সত্যি কিছু বুঝতে পারছো না? চলো তাহলে আজ নিজেই চোখে তোমার রঙ্গলীলা দেখাবো। এই বলে ললিতা আর জিহাদ তাদের আগে আগে ক্লাসরুমের দিকে হেঁটে গেল আর পেছনে পেছনে এক অজানা আশঙ্কায় মেহেরকে নিয়ে পা বাড়ালো মৌ। ক্লাসরুমের দরজার সামনে পৌঁছে ভেতরে পা রাখতেই মুহূর্তের মধ্যে মৌয়ের বুকের ভেতরের
আত্মাটা যেন আতঙ্কে শিহরে উঠল। হাত পা একদম অবশ হয়ে এলো তার চোখের সামনে। পুরো দুনিয়াটা এক লহমায় যেন ঘোর অমাবস্যার অন্ধকারে ঢেকে গেল। বিশাল সেই ক্লাসরুমের প্রতিটি দেওয়ালে